মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। আমাদের মুখ্যমন্ত্রী একজন সার্টিফাইড অশিক্ষিত মুখ্যমন্ত্রী, থাকতেন তো বস্তিতে। এখন আমি আপনাকে বলবো না যে ইউ আর এ প্যাথেটিক লায়ার, বলবো না আপনাকে, বাংলার মানুষ জানে আপনি মিথ্যেবাদী। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলার অভিযোগে রাস্তায় নামলো তৃণমূলের মহিলা সংগঠন। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাদের নেত্রীকে অপমান করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে একটি অত্যন্ত ছোট্ট নিদর্শন এখানে করলাম প্রতীকী হিসেবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে এই ধরনের নোংরা কথা রাজনীতির ভাষা নয়। রাজনৈতিকভাবে যারা দেউলিয়া হয়ে গেছে তারা এই ধরনের কথা বলবার উদ্যোগ নেয়। আমরা ধিক্কার জানাই এবং আমরা বলি যে এর আমরা শেষ দেখে ছাড়ব, আমরা ছেড়ে দেব না। পাল্টা বিরোধীদের প্রশ্ন, মহিলাদের গালিগালাজ করে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান নষ্ট করেছেন অনুব্রত মণ্ডল, তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না তৃণমূল নেত্রী? আজকে অনুব্রত মণ্ডল যদি চটে যায় তাহলে মমতা অভিষেকের ইনকাম বন্ধ হয়ে যাবে। যে কারণে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেটা সেই অর্থে কিছুই বললো না, খালি পুলিশের দুর্নীতি নিয়ে কতগুলো কথা বললো, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। আর অনুব্রত মণ্ডল আইসির মাকে স্ত্রীকে ছাড়লো না, তাকে শুধুমাত্র একটুখানি বকুনি দিয়ে বাড়িতে বসিয়ে দেওয়া হলো। তার কারণটা হচ্ছে অনুব্রত মণ্ডলের সাথে অনেকে স্বার্থ জড়িত আছে। অনুব্রত কোনো নাম নয়, অনুব্রত মণ্ডল হচ্ছে একটা বিজনেস মডেল। ওই বিজনেস মডেলটাকে ঘাঁটানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের কারণ নেই। যদিও তৃণমূলের দাবি অনুব্রত মণ্ডল কাণ্ডে যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। প্রশাসনের তরফে উনি তো গেছেন, প্রশাসনের তরফে উনি পুলিশের কাছে গেছেন, যা যা স্টেপ নেওয়া সেটা নিশ্চয়ই নেওয়া হবে। কিন্তু আমাদের দলই প্রথম একদম তৎক্ষণাৎ বলা যায় তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে যে তোমাকে কি জন্য বলেছে এবং ক্ষমা তোমার এই কথা আমরা সমর্থন করি না। আমাদের অন্দর আর বাইরে কিছু আলাদা না, আমরা এক, অন্তরও যা বাহিরও তাই। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। বোলপুর থানার আইসিকে কদর্য হুমকি দিতে গিয়ে রাজ্য পুলিশের ডিজির নাম করেছিলেন অনুব্রত মণ্ডল। রাজীব কুমার অনুব্রত মণ্ডল বলছে সহাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এই ঘটনায় এবার ডিজিপি রাজীব কুমারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। চিঠি পাওয়ার 72 ঘন্টার মধ্যে তদন্ত কোথায় দাঁড়িয়ে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলল কমিশন। অডিও ক্লিপে বোলপুর থানার আইসির পরিবার তুলে কদর্য মন্তব্য করতে শোনা গেছিল অনুব্রত মণ্ডলকে। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে। এই প্রেক্ষাপটে ডিজিপির উদ্দেশ্যে চিঠিতে জাতীয় মহিলা কমিশনের তরফে অত্যন্ত কড়া ভাষায় লেখা হয়েছে, এই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে আইসির মা ও স্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল, নোংরা, অপমানজনক ভাষা ব্যবহার করতে শোনা গেছে। তারা দুজনেই নিরীহ নাগরিক, স্রেফ কর্তব্যরত একজন পুলিশ অফিসারের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। মহিলাদের, বিশেষত একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের হুমকি শুধু নৈতিক এবং সামাজিক অপমান নয়, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ। এটা খুব দুঃখজনক, হতাশাজনক, পশ্চিমবঙ্গের জন্য অসম্মানের। আজকে একজন ইন্সপেক্টর ইনচার্জ তার অন ডিউটিতে এই ধরনের বক্তব্য মোবাইলে শুনছে, তার সাহস নেই ফোনটা কেটে দেবে, এটা অত্যন্ত লজ্জার। এই ভাইরাল অডিও সামনে আসার 6 দিনে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদটুকুও করেনি পুলিশ। 7 দিনের মাথায় অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা দিয়েছেন, কিন্তু সেদিনও তার ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। এই প্রেক্ষাপটে ডিজিপির উদ্দেশ্যে চিঠিতে জাতীয় মহিলা কমিশন লিখেছে, জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও এ বিষয়ে রাজ্য পুলিশের তরফে যে নিষ্ক্রিয়তা দেখা গেছে তাতে কমিশন অত্যন্ত উদ্বিগ্ন। এই ধরনের নিষ্ক্রিয়তা শুধু অপরাধীদের উৎসাহিত করে না, পুলিশ বাহিনীর মনোবলকে তলানিতে পৌঁছে দেয় এবং পুলিশের নিরপেক্ষতা এবং তৎপরতা নিয়ে মানুষের ভরসার জায়গাটা নাড়িয়ে দেয়। এই ঘটনার পরেও পুলিশ কাজ করেনি কেন? আমরা গতকাল চিঠি করেছি, তাকে কেন অ্যারেস্ট করা নেই, তার ফোন কেন সিজ করা হয়নি, কেন সে অসুস্থ বলে 5-6 দিন ঘুরিয়ে দিল, অন্যান্য ক্ষেত্রে এগুলো করা হয় কিনা আমরা সব জানতে চাই। চিঠিতে জাতীয় মহিলা কমিশন স্পষ্টই লিখেছে, বিষয়টির ওপর তারা কড়া নজর রাখছে এবং বিষয়টা যতটা গুরুত্ব দাবি করে ততটাই গুরুত্ব দিয়ে যেন তা দেখা হয়। এখানকার পুলিশ কখনোই
মহিলা কমিশনের ইচ্ছা মতন তাদের দাবি মতন কোনো কাজ করবে বলে আমি বিশ্বাস করি না। রাজ্য পুলিশের ডিজি কি নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর দেবেন, সেটাই এখন দেখার। বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে তোলপাড় পড়ে গেছে। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অনুব্রত মণ্ডলের মাথায় যদি দিদির হাত না থাকতো তাহলে আজকে এই নন অ্যাভেলেবল ওয়ারেন্টের ফলে অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায়। উনি কোনোদিন ভদ্র ভাষায় কথা বলেননি। এটা বোধহয় মনে হয় ওনার জন্মগত একটা রোগ। সুতরাং এই যে লিটন হালদারকে যে কথাগুলো বলেছেন এটা খুবই কদর্য, এটা মানে শোনা যায় না, কিন্তু এটা যে উনি বলতে পারেন এই ব্যাপারে কিন্তু আমার সেরকম কোনো সন্দেহ নেই। কারণ আমি নিজেই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এটা কিন্তু হামেশাই শুনতে হয়েছে। তার কয়লাকে তুমি যতই ধোও তার রং কি কালো থেকে সাদা হবে? উপাচার্য থাকাকালীন বারবার বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল, তীব্র আক্রমণ করেছেন। পাগল ভিসি, ও যদি মনে করে আমি যা মন তাই করবো, মানবো না। বিশ্বভারতীর ভেতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেবো। ও একবারে পাগল। তো আমি বলেছি না, বাগাল, অশিক্ষিত, ওর ভিসি হওয়ার কোনো যোগ্যতা নেই। বিশ্বভারতীর স্টাফরা ঘেরাও করবে ভিসিকে বাড়িতে, 2 তারিখের পর করবে, যে কোনো একদিন ঘেরাও করবে। পাগলামিটা ছাড়াতে হবে। আইসিকে কুকথা নিয়ে বিতর্কের মধ্যে এবার নিজের অভিজ্ঞতা সামনে আনলেন প্রাক্তন উপাচার্য। আমি যখন উপাচার্য ছিলাম সেই সময় আমার সঙ্গে উনি শুধুমাত্র কদর্য ভাষা প্রয়োগ করেছেন তা নয়, আমার সঙ্গে কদর্য ব্যবহার করেছেন। এবং তার কতগুলো উদাহরণ আমি দিতে চাই। যেমন একদম প্রথমে যেটা বলবো যে অনুব্রত মণ্ডল তাঁর ক্ষমতা দেখাবার জন্য আমাদের বিশ্বভারতীর একটা ঐতিহ্যবাহী গেট, এই গেটটাকে ভাঙা হয়। এই ভাঙার পিছনে নেতৃত্ব দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং তৎকালীন বীরভূমের একজন এমএলএ। এবং সবচেয়ে যে দুঃখের বিষয়, পুলিশের যে থানা সেটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই। যখন অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ যদি না হতো উনি আমাকে ধমকি দিতেন। বিদ্যুৎ চক্রবর্তী আরও বিস্ফোরক দাবি করেছেন। অনেক রকমভাবে গুলি করে মেরে ফেলবো, পাগল। আর তবে একটা বলবো যে আমি আমার স্ত্রী এবং মাকে উনি কখনো সেভাবে গালাগালি দেননি, কিন্তু আমার পরলোকগত পিতাকে উনি বারবার নিয়ে এসছেন। এবং বাবা তুলে যে ধরনের গালাগালিগুলো দেওয়া যায় সব গালাগালি আমি শুনেছি। এবং উনি অবলীলাক্রমে আনইন্টারাপ্টেডলি উনি আমাকে গালি দিয়েছিলেন। শুধুমাত্র অনুব্রত মণ্ডলই নন, তার অনুগামীদের দ্বারাও চরম হেনস্থা হতে হয়েছিল বলে দাবি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের। 21 দিন আমাকে উনি বন্দি করে রেখেছিলেন। উনি এবং ওনার বসংবদ যারা আছে তারা আরও মারাত্মক। কেন তারা এসে আমাকে শুধুমাত্র গালিগালাজ করতো তা নয়, আমাকে অফিসে তালা বন্ধ করে রেখে দিত। মানে ধরো 1 দিন 2 দিন এরকম বহুবার ছিলাম আমি। কিন্তু সবচেয়ে যেটা বেশি হয়েছিল সেটা হচ্ছে 21 দিন। 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল। এবং সেই বন্দি অবস্থায় শেষ দিকে এমন অবস্থা হয়েছিল, জল ছিল না, জলের লাইন কেটে দিয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল। শেষে আমি সেদ্ধ ভাত, আমি আমার ছেলে এবং মেয়ে ছিলাম, আমার স্ত্রী তখন থাকতেন না, তিনি দিল্লিতে থাকতেন। তো সেই 21 দিন কাটার পরে পুলিশ কিন্তু কোনো সাহায্য করেনি। আমাকে সাহায্য করেছিলেন কলকাতা হাইকোর্ট। হুমকি, শাসানি, দুর্নীতি, গ্রেফতার, এসবের জন্যই বারবার শিরোনামে এসেছেন অনুব্রত মণ্ডল। তবে এবার তিনি যে ভাষায় এক পুলিশ অফিসারকে হুমকি দিয়েছেন তা সব সীমা ছাড়িয়ে গেছে। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? এই ভাষায় হুমকি দেওয়ার 7 দিন পর অবশেষে অনুব্রত মণ্ডল পুলিশের মুখোমুখি হয়েছেন। কিন্তু অনুব্রত মণ্ডল পুলিশের কাছে পৌঁছানোর আগে এবিপি আনন্দর কাছে পৌঁছে গেছে পুলিশের চিঠি। এবিপি আনন্দ অনুব্রত মণ্ডলের অকথ্য গালিগালাজ সহ অডিও ক্লিপ কেন বারবার দেখাচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তুলছে, তা নিয়ে আপত্তি তুলে এবিপি আনন্দর সম্পাদক সুমন থেকে 2 পাতার চিঠি পাঠিয়েছে পুলিশ। চিঠিতে তারা লেখে, আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয়। আইনের দৃষ্টিতে এর সংযম প্রয়োজন। অর্থাৎ পুলিশের বার্তা পরিষ্কার, অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয়। আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে মৌলিক অধিকার, এই চিঠিতে মনে হচ্ছে তা লঙ্ঘিত হচ্ছে। তার কারণ
আর্টিকেল 19 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের এই মৌলিক অধিকার দিয়েছে, যা সংবাদ মাধ্যমও এনজয় করে থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো সংবাদ বিকৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। পুলিশ ঠিক কাজ করতে পারছে না, সেই জন্যে পুলিশের মুখ পুড়ছে যাকে বলা যায়, এবং এই মুখ পোড়াটা যাতে কম হয় তার জন্য এই নোটিশ। যে কদর্য ভাষায় বলছেন সেটা পুলিশের লোকেরা চুপ করে কি করে বসে আছে, একমাত্র কারণ যে মমতা ব্যানার্জি তাদেরকে ধরতে বলেনি। তো এই অবস্থায় আপনাদেরকে যদি থামিয়ে দেওয়া যায়, আপনারা যদি এটা বেশি না দেখান, তাহলে লোক তো কদিন পরে ভুলে যাবে। অতএব পুলিশ নিরপেক্ষভাবে আইন অনুসারে যেটা করা উচিত ছিল সেটা করছে না। তো সেটা যদি কোনো গণমাধ্যম দেখায় তো তার ওপর যে কোনোভাবে চাপ সৃষ্টি করা মানে তো সেটা কণ্ঠরোধ করা। বোলপুর থানার আইসিকে হুমকি দিতে গিয়ে অশালীনতার চরমে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না। এরপর পুলিশ দুদিন অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠায়, কিন্তু মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে দুদিনই হাজিরা এড়ান তিনি। আইসিকে অকথ্য গালিগালাজের পর 6 দিনে অনুব্রত মণ্ডলকে যারা জিজ্ঞাসাবাদ করেনি সেই পুলিশকে কেন নিষ্ক্রিয় বলা হয় তা নিয়েও ঘোর আপত্তি ছিল তাদের। এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে এই চিঠিতে বীরভূম জেলা পুলিশ লেখে এফআইআর দায়েরের পর তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার জন্য তাকে 30/5/2025 তারিখে আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আপনি একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের অংশ হয়ে অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপটি বারবার সম্প্রচার করছেন এবং মামলা সংক্রান্ত তথ্য এবং পুলিশ এখনো অবধি যে আইনি পদক্ষেপ নিয়েছে তা ন্যূনতম যাচাই না করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন। আপনি চ্যানেলে ক্রমাগত যে অভিযোগ তুলেছেন তা তথ্যগতভাবে ভুল, অন্যায্য, যাচাই না করা এবং অসত্য। এই ধরনের অভিযোগে কারো ভালো হবে না, বরং এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আপনি কোনো ভালো উদ্দেশ্যে অভিযোগ তোলেননি, বরং এতে মিশে রয়েছে বিদ্বেষ। আমি ব্যক্তিগতভাবে নিউজটা দেখেছি, এবিপি আনন্দ কিন্তু প্রথা মেনে, নিয়ম মেনে, বিপ শব্দ দিয়ে খারাপ কথাগুলোকে ঢেকে দিয়ে শোনাচ্ছে। আর এরকম একটা জঘন্য ঘটনা সেটা মানুষের সামনে তো আসাই উচিত, বারবার আসা উচিত। আমার কি মনে হয় তারা কি লজ্জা পাচ্ছে যে ক্ষমতায় থাকা যে দল, সেই দলের একজন তাবড় নেতা তাদেরই প্রশাসনকে এরকমভাবে গালিগালাজ করছে, ফলে পুলিশের লজ্জা হচ্ছে। ফলে পুলিশ যাকে ধরার তাকে না ধরে সে সত্যি বলছে কি মিথ্যে বলছে তার স্বাস্থ্য নিয়ে সেটা তদন্ত না করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। আমি একজন এই শহরের মানুষ হিসেবে, এই রাজ্যের মানুষ হিসেবে এর প্রতিবাদ করছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কেন? যে কথাগুলো রাজনৈতিক নেতারা বলবেন না, প্রশাসন বলবেন না, সেই কথাগুলোই সংবাদ মাধ্যম তুলে আনবে, এটাই তার প্রাথমিক কাজ। তো সংবাদ মাধ্যমে উঠে আসা কথা যদি কেউ বন্ধ করতে চায় তাহলে পরোক্ষভাবে সে সাধারণ মানুষের মুখের কথা বন্ধ করতে চায়। তার কারণ সাধারণ মানুষের মুখের কথা সংবাদ মাধ্যমে উঠে আসে। তা আমার মনে হয় যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না, এইটা যদি সরকার বা প্রশাসন নিয়ন্ত্রণ করতে যায়, তার মানে মিডিয়ার ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ সে চাপিয়ে দিতে চাইছে। আপনি খেয়াল করবেন তৃণমূলের বহু নেতা টেলিভিশন চ্যানেলে গিয়ে বিজেপি সম্পর্কে ঠিক এই অভিযোগটাই করে যে তারা নাকি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে। তাহলে এইটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখি যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না, এটা নিয়ে যদি প্রশাসনকে জবাবদিহি করতে হয় তাহলে বুঝতে হবে একই প্রবণতা এই ক্ষেত্রেও দেখা দিচ্ছে। অনুব্রত মণ্ডলকে গত শনি ও রবিবার তলব করেছিল পুলিশ, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি। অথচ শনিবারই দিব্যি তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলেন তিনি। এই আবহে এবিপি আনন্দ সম্পাদককে দেওয়া চিঠিতে পুলিশই লেখে নোটিশের জবাবে চিকিৎসার কারণ উল্লেখ করে সময় চেয়েছিলেন অভিযুক্ত। তিনি প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন, যাতে বলা হয়েছে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মেডিকেল সার্টিফিকেটে দেওয়া তথ্য দেখে তদন্তকারী অফিসার অভিযুক্তের অবস্থা জানতে পারেন এবং তদন্ত চালিয়ে নিয়ে যান। তাই তদন্ত থমকে রয়েছে এবং পুলিশ বিষয়টা নিয়ে চুপচাপ বসে আছে। সামগ্রিকভাবে এটা বলা ভুল। এটা আইনের নির্দিষ্ট মাপকাঠি মেনেই তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, তা থামালে চলবে না। এটা একদমই
সংবাদ মাধ্যমকে একরকমভাবে ভীতি প্রদর্শন করছে সরকারের একটা উইংস। কেন বলছি, এই ওসি লিগাল সেলের কোনো এখতিয়ারই নেই এই রকমের চিঠি পাঠানোর। উনি তো কোড নন, 1 নম্বর কথা। আর পুলিশ কোনো কেস স্টার্ট করলে তবেই সে এই ধরনের নোটিশ বা কোনো কিছু তার তদন্ত সাপেক্ষে করতে পারে। সংবাদ মাধ্যম ডেমোক্রেসির 4th পিলার। পুলিশের তরফ থেকে যে এবিপি আনন্দকে নোটিশ পাঠিয়েছে, এটা বেসিক্যালি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকার। এই যে তদন্ত হচ্ছে, সেই তদন্ত প্রভাবিতও হতে পারে। এবং সংবাদ মাধ্যম আছে বলে সাধারণ মানুষ সঠিক কথাটা, সত্য কথাটা জানতে পারছে। ডেমোক্রেসির 4th পিলার সংবাদ মাধ্যম এবিপি আনন্দ যে প্রচেষ্টা করছে, আমি মনে করি পুলিশ যে চেষ্টা করছে বা প্রশাসন যে চেষ্টা করছে সেটা ব্যর্থ হবে। কারণ দেশে আইন আছে এবং সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সেটা কখনোই পুলিশ এরকম নোটিশ করে কেড়ে নিতে পারে না। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ না চালাতে বলার পাশাপাশি চিঠির শেষ অংশে লেখা হয়, আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি ওই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন, নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তখন পুলিশের বিরুদ্ধে এ ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। এবিপিকে বলা হয়েছে যে আপনি এই ক্লিপটা দেখাবেন না, এই ক্লিপটা দেখাবেন না, এটা বলার পুলিশকে, এটা হচ্ছে সবচেয়ে প্রথম তার বেআইনি কাজ। কিন্তু এইটার যে লিগাল সেল লিখতে বাধ্য হলো, এইটা কার চাপে? এইটাই হচ্ছে গণতন্ত্রহীনতার চাপে। পুলিশ যে সমস্ত কাজ করে যে বা করে না, সমস্তটাই একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ তার পেছনে থাকে। এটা আমার মনে হয় যে ভীষণ রকম একটা ঔদ্ধত্যের পরিচয়, একটা প্রশাসনিক ঔদ্ধত্য। এটা তারা করতে পারেন না। এবিপি আনন্দকে দেওয়া পুলিশের চিঠির নিন্দা করেছে এপিডিআরও। প্রেস বিবৃতিতে তারা জানিয়েছে, রাজ্য পুলিশের তরফে এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলকে হুমকি দেওয়ার খবর জেনে আমরা বিস্মিত। কোন চ্যানেল কোন খবর কতটা দেখাবে বা কোন সঞ্চালক কোন ঘটনার কি ব্যাখ্যা দেবেন, সেটা কি পুলিশ ঠিক করবে নাকি? এই চিঠি দেওয়াকে আমরা পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলেই মনে করি। আসলে এই হুমকি চিঠি দিয়ে ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করল রাজ্য সরকার। অনুব্রত ইস্যুতে রাজ্য জুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি ইস্যু ঘিরেও রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে, তা হলো কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সমীকরণ বদলের জল্পনা। কথায় বলে রাজনীতি সম্ভাবনার শিল্প, যে শিল্প বারবার যুযুধানদের কাছে এনেছে, মিলিয়েছে, কার্যত অসম্ভবকেও সম্ভব করেছে। দিল্লির রাজনীতিতেও কি ফের একবার কাছাকাছি আসতে পারে কংগ্রেস ও তৃণমূল? জল্পনা উস্কে দিয়েছে এক পাতায় এই দুটি স্বাক্ষর। প্রথমে রাহুল গান্ধী, তার একটা নাম পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের পর সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য একজোট হয় বিরোধীরা। নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন তার প্রথম সইটি রাহুল গান্ধীর, দ্বিতীয়টি অখিলেশ যাদবের আর তৃতীয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ সংসদের শেষ অধিবেশনে যে তৃণমূলকে নানা বৈঠক এবং কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে কংগ্রেসের থেকে দূরে থাকতে দেখা গিয়েছে, যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একযোগে বিক্ষোভ পর্যন্ত দেখায়নি, কংগ্রেসের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছে, সেই তৃণমূলই কংগ্রেসের সঙ্গে একযোগে শুধু নরেন্দ্র মোদীকে চিঠিই দিচ্ছে না, সেই চিঠিতে স্বাক্ষর করছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি মোদী সরকারের তরফে পাঠানো বিশেষ প্রতিনিধি দলের সদস্য ছিলেন। তাই জল্পনা তুঙ্গে যে রাহুল গান্ধীর নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আপত্তির গুঞ্জন রাজনৈতিক মহলে সবসময়ই শোনা যায়, সেই তৃণমূল শীর্ষ নেতৃত্বই কি কৌশলগতভাবে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের কাছাকাছি আসতে পারে? মমতা ব্যানার্জির ভয় লাগতে পারে যে সংখ্যালঘু ভোট আমার পাশ থেকে সরে যেতে পারে, কংগ্রেস থাকলে বাঁচতে পারি, করতে পারে। বললাম যে সব কিছুই করতে পারে, সে সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে, এটা হচ্ছে দিদি। কংগ্রেস তৃণমূল কাছাকাছির মানেটা কি? আমরা তো পরিষ্কার বলেছি, দেশের স্বার্থে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সকলকে এক রাখার যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেই দায়িত্ব আমরা পালন করছি। কংগ্রেসের সঙ্গে তৃণমূলও ইন্ডিয়া জোটের সদস্য হলেও দুই দল কখনো কাছে এসেছে, আবার কখনো তৃণমূল দূরে চলে গেছে। তৃণমূল তো একাধিকবার কংগ্রেসকে প্রবল আক্রমণও করেছে, পাল্টা অধীর চৌধুরীরাও ছেড়ে কথা বলেননি। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থীও দিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে প্রশ্ন হলো, স্থায়ীভাবে কি নরেন্দ্র মোদীর বিরোধিতায় কংগ্রেস ও তৃণমূল কাছাকাছি আসতে পারে?
তৃণমূল যেভাবে চলছে মানুষ বুঝে গেছে, ভরসা করছে না। সংখ্যালঘু মানুষ তারা বুঝে গেছে যে তাদের জন্য যা প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সবই ফালতু। ফলে যদি এদিক ওদিক হয়, সেই কারণে খানিকটা কংগ্রেসের সঙ্গে গা ঘেঁষে থেকে যদি কিছু সুবিধে পাওয়া যায়, তৃণমূলের হাল ভালো না। ইন্ডিয়া বৈঠকের জোটে একসঙ্গে থাকলেও গত বছর সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে তৃণমূল। আদানি ঘুষকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে কিভাবে সংসদের অন্দরে নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরা হবে তা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা কৌশল বৈঠকে 13টি বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু তৃণমূলের একাধিক সাংসদ দিল্লিতে থাকা সত্ত্বেও কেউ হাজির ছিলেন না। এখন আবার সাম্প্রতিক ঘটনাক্রমে কংগ্রেস তৃণমূল নৈকট্যের জল্পনা শুরু হয়েছে। তবে জাতীয় রাজনীতিতে যখন এই ছবি, তখন এ রাজ্যে সেই তৃণমূলই কংগ্রেসের ঘর ভাঙছে। অপারেশন সিঁদুরের পর একদিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য যখন রাহুল গান্ধীর সঙ্গে একযোগে নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই এ রাজ্যে সেই তৃণমূলই ফের কংগ্রেসে ভাঙন ধরালো। কংগ্রেসের উত্তরবঙ্গের হেভিওয়েট ও বর্ষিয়ান নেতা শঙ্কর মালাকারকে দলে টেনে নিল তৃণমূল। শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই। হ্যাঁ, শঙ্কর মালাকার আমাদের দীর্ঘদিনের নেতা, তিনি চলে যাতে তৃণমূলে দুঃখ পেয়েছি, জানি না কেন গেছে। কংগ্রেসের হয়ে দুবারের বিধায়ক, গত 20 বছর ধরে দার্জিলিং জেলা কংগ্রেসের সমতলের দায়িত্ব সামলেছেন। 15 বছর ধরে উত্তরবঙ্গে কংগ্রেসের পর্যবেক্ষক ছিলেন সেই শঙ্কর মালাকারই কংগ্রেস ছেড়ে হাত ধরলেন তৃণমূলের। আর এরই সঙ্গে আগামী দিনে কংগ্রেসে আরো ভাঙনের জল্পনা উস্কে দিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্যে কাজ করতে চান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা কথা বলতে পারি, পিচে কিন্তু খুব সুইং আছে, উইকেট আসবে, এরকম অনেক উইকেট আসবে, সেই জন্য আপনারা অপেক্ষা করুন। আমরা কাউকে ভাঙাচ্ছি না, আমাদের কাউকে ভাঙাবার দরকার পড়ে না। আগামী দিনে কংগ্রেসে আরো ভাঙনের যে জল্পনা অরূপ বিশ্বাস উস্কে দিয়েছেন, তার ভিত্তিতে প্রশ্ন উঠছে, এবার কে উত্তরের শঙ্কর মালাকারের মতোই পশ্চিমাঞ্চলে কংগ্রেসের পোড় খাওয়া নেতা পুরুলিয়ার নেপাল মাহাতো কি দীর্ঘদিনের দলের হাত ছেড়ে দিয়ে তৃণমূলে যেতে পারেন? দল ছাড়ার কথা মাথায় আমার জীবনে আসে না, আসবেও না। কারণ আমাকে ভরসা করে পুরুলিয়ার বহু মানুষ কংগ্রেসকে যেমন ভরসা করে, আমাকেও ভরসা করে। সুতরাং এই ভরসা এবং বিশ্বাসের যে মর্যাদা, সেই মর্যাদা আপনি জীবনে ভাঙবো না। যে যাচ্ছে তার নিশ্চয়ই নিজের ইচ্ছা আছে বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেস কি জবরদস্তি কাউকে নিয়ে যায় নাকি নিজের ইচ্ছা না থাকলে? পশ্চিমবাংলায় কংগ্রেসকে দুর্বল করছে, কংগ্রেসের ঘর উজাড় করছে মোদিজির শেখানো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার প্ল্যান। এলাকা দখল করো, কংগ্রেসের পঞ্চায়েত পুরসভা দখল করো। শুধু পশ্চিমবঙ্গে কংগ্রেসে ভাঙনই নয়, কেরল যা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেখানেও বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। 19 জুন কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই আসনে প্রাক্তন বিধায়ক PV আনওয়ারকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু বিধি ভঙ্গের কারণে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এরপর PV আনওয়ার আর তৃণমূল প্রার্থী হিসাবে নন, নির্দল হিসেবে ভোটে লড়ছেন। যে কেরলে তৃণমূল শূন্য, সেখানে প্রার্থী দেওয়ায় তাদের উদ্দেশ্য কি? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই রাজনীতিতে নতুন সম্ভাবনার জল্পনা উস্কে দিয়েছে। এই আবহে আবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সাক্ষাতের সময় চেয়েছে নবান্ন। সপ্তাহ দেড়েক আগেই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দেননি। এই নিয়ে বিরোধীরা যখন প্রশ্ন তুলতে শুরু করেছে, ঠিক সেই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন জানালো নবান্ন। সূত্রের খবর, সম্প্রতি নবান্ন থেকে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে একটি আবেদন গেছে। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধে অনুযায়ী 10 অথবা 11 জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে নবান্নর পাঠানো চিঠিতে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের হকের 1,70,000 কোটি টাকা বকেয়া রাখার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে সেই দাবিই তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আবার নাটক শুরু হয়েছে ভোটের আগে। ভোটের আগে বঞ্চনার গল্প শুরু হবে। এই বাংলা পেলো না, বাংলা পেলো না, আমরা পেলাম না, আমিই দিলাম। তুমি কে দেবার মালিকে ভাই? নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিংহভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়ায় সম্প্রতি রাজ্যে এসে আক্রমণ শানান নরেন্দ্র মোদী। कुछ दिन पहले दिल्ली में
नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई, लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही। हमने साथ बैठकर चर्चा की, लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ 24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है। पश्चिम बंगाल का विकास, देश की प्रगति उनकी प्राथमिकता में है ही नहीं। বিরোধীদের প্রশ্ন, রাজ্যের দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য মূল সরকারি মঞ্চ তো নীতি আয়োগ, সেখানে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের জন্য সময় চাইছেন কেন? নীতি আয়োগটা যদি দুর্নীতি আয়োগের বৈঠক হতো উনি আসতেন, কিন্তু নীতি আয়োগের বৈঠক উনি আসেননি। ওনার প্রয়োজন নেই, রাজ্যের স্বার্থের জন্য ওনার কোনো আগ্রহ নেই, উনি আসেননি। এটা যেমন ঠিক, তেমনি এখন প্রধানমন্ত্রীর কাছে উনি টাইম চেয়েছেন, কেননা বেশ কিছু কথা উনি বলে ফেলেছেন প্রধানমন্ত্রী বনাম, ফলে তাতে যদি বেশি চটে যায়, তারপর যদি সব আবার যাদের জেল থেকে বাইরে বার করে রেখেছে তাদের যদি ফের জেলে যেতে হয়। আমাদের মুখ্যমন্ত্রী বরাবরই অসৌজন্যের পক্ষে, ভবিষ্যতে তার জন্য পরিস্থিতি আরো প্রতিকূল হবে বুঝতে পারছেন, তাই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইছেন। তৃণমূল সূত্রে খবর, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী দফতরের অনুমতি মিললে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরসূচি তৈরি হবে। বাংলার বকেয়া টাকা দিতে হবে, বাংলার বিরুদ্ধে কুৎসা করা যাবে না, বাংলার মানুষকে বঞ্চনা করা যাবে না, এই চাপটা তো চলছিলই। কিন্তু তার থেকেও একটা দেশের স্বার্থে বৃহত্তর যে চালচিত্রটা রয়েছে, যে দেশের স্বার্থে এই ঘটনাটা পহেলগাঁও পরবর্তী ঘটনায় দেশকে সমস্ত তথ্য জানাতে ডাকুন সংসদের বিশেষ অধিবেশন। বাংলায় তুমি এসে আমাকে অসৌজন্যের রাজনীতি করছো, দিল্লিতে আগে তুমি তোমার কর্তব্যগুলো পালন করো। সূত্রের খবর, বিধানসভায় পাশ হওয়া রাজ্যের নাম বদল ও অপরাজিতা বিলের মতো একাধিক বিল রাষ্ট্রপতির কাছে আটকে রয়েছে। এই বিষয়গুলিও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে প্রকাশ্য সমীকরণ, গোপন সমীকরণ, সম্ভাব্য সমীকরণ, এরকম নানা শব্দ ঘুরপাক খায়। তাই রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে সই করে নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া, আবার একই সময়ে এ রাজ্যে কংগ্রেসের তৃণমূলের ভাঙন ধরানো, কেরলে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দাঁড় করানোর চেষ্টা, নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সাক্ষাতের জন্য নবান্নের সময় চাওয়া, এইসব পরপর ঘটনা ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। এরই মধ্যে সম্প্রতি যেভাবে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেপথ্যের কারণ ঘিরেও রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? কিন্তু এই আক্রমণের আগে অবধি মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকে তীব্র আক্রমণ করলেও নরেন্দ্র মোদী সম্পর্কে কার্যত নরম অবস্থান নিয়েছিলেন। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। যার জেরে এই প্রশ্ন উঠেছিল, তাহলে কি মোদি ভালো অমিত শাহ খারাপ, এই কৌশল নিচ্ছেন তৃণমূল নেত্রী? I am not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? কিন্তু সম্প্রতি নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসে তৃণমূল ও রাজ্য সরকারকে সমালোচনায় বিদ্ধ করার পরই মোদীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. That's why you compel us to open our mouth. এরপর থেকেই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি তাহলে বদলে গেল? নেপথ্যে কি কারণ? উনি কি বললেন, এটা ওনার কোন সুযোগে কোন সময়ে কোন কথাটা বলছেন সেইটা খুব ইম্পর্ট্যান্ট। 2026 ইলেকশনের আগে কংগ্রেসকে সিপিএম এর আওতার থেকে বের করে নিয়ে আসা, এবং সেই জন্যই তিনি রাহুল গান্ধীর সঙ্গে এত হৃদ্যতা করছেন। যে মুহূর্তে এটা সরে যাবে উনি রাহুল গান্ধীকে আবার ছুড়ে ফেলে দেবেন। বিধানসভা ভোটের এখনো বছর খানেক বাকি, তার আগে কোন সমীকরণ তৈরি হয় আর কোনটা ভাঙে তা ঘিরেই জোর জল্পনা। প্রশ্ন উঠছে,
জাতীয় স্তরে কংগ্রেস তৃণমূল শেষ অবধি কাছাকাছি এলেও এ রাজ্যে কি হবে? কারণ পশ্চিমবঙ্গে তো এই দুই দল সম্মুখ সমরে। রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে সই করে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন, যা ঘিরে জাতীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূলের কাছাকাছি আসার জল্পনা তৈরি হলেও পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু এখনও আলাদা। এ রাজ্যে কংগ্রেস সিপিএম জোটের একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাসকেও দল ভাঙিয়ে টেনে নিয়েছে তৃণমূল, আর এখনও কংগ্রেস ভাঙিয়ে চলেছে তৃণমূল। 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হতে চলেছে, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়ছে কংগ্রেস, সঙ্গী সিপিএম। 2016-তে আমরা লড়াই করেছিলাম, 21-এ লড়াই করেছিলাম, এবারে নির্বাচন 19 তারিখ। পরে কি হবে, কি ঘটনা ঘটবে, সবটাই সম্ভাবনাময় শিল্পের পর্যায়ে আছে, থাকবে। আগামী দিন তা সুনিশ্চিত হবে। আমরা ডাক দিয়েছি প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, প্রতিবাদী কণ্ঠস্বরেরা একত্রিত হওয়ার। বিজেপি এবং তৃণমূলের যে জনবিরোধী সমস্ত কার্যকলাপ তার বিরুদ্ধে। কালীগঞ্জের বাই ইলেকশন নির্বাচন উপলক্ষে কংগ্রেসের তরফ থেকে বামফ্রন্টকে অনুরোধ করা হয়েছিল এবং আমরা সমর্থন করেছি যে আমরা একসঙ্গে লড়তে চাই, এবং ওদের যুক্তিটাই ছিল যে 26-এর নির্বাচনের আগে আমরা নিজেদের মধ্যে অযথা তিক্ততা কেন বাড়াবো। 21-এর নির্বাচনে যেহেতু বামফ্রন্টের সমর্থনে ওরা লড়েছিল, সুতরাং সেটাকে ওরা কন্টিনিউ করতে চায়। তাহলে 21 থেকে 25-এ ওরা কন্টিনিউ করতে চায়, 25 থেকে 26-এ কোথায় যাবে সেটা ওরা ঠিক করবে। সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পর্যন্ত দাবি করেছে প্রদেশ কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। এই পরিস্থিতিতে তৃণমূল স্পষ্ট জানাচ্ছে পশ্চিমবঙ্গে তারা একাই লড়বে। বাংলায় এসে রাজ্য কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে মদত দেওয়ার খেলা খেলছে, ফলে রাজ্যে বিজেপিকে মোকাবিলার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস একাই 100। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য রাজনীতির সমীকরণে কোনো বদল হবে? এই আবহে অনেকে মনে করিয়ে দিচ্ছেন তৃণমূল রাজনীতিতে কিভাবে বারবার রাস্তা বদলেছে। কখনো কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আমাদের সবার প্রিয় বলে রাহুল গান্ধীকে সম্বোধন, আবার কখনো ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে আসা, কখনো নাম না করে কটাক্ষ করা। সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে রাহুল গান্ধীর সুসম্পর্কের কথা যেমন দিল্লির রাজনৈতিক মহলে বহু চর্চিত ছিল, তেমনি রাহুলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের শীতলতা নিয়েও বারবার জল্পনা তৈরি হয়েছে রাজনীতির অলিন্দে। এই আবহেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার চিঠিতে যখন দেখা গেছে প্রথম সইটা রাহুলের আর তৃতীয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তখন ফের একবার দু দলের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেস দিয়ে রাজনীতির পথ চলা শুরু করলেও পরবর্তীকালে বারবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1984 সালে কংগ্রেসের হয়ে যাদবপুর থেকে জিতে সাংসদ হওয়া, তারপর রাজীব গান্ধীর হাত ধরে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া, পরবর্তীকালে নরসিংহ রাওয়ের মন্ত্রিসভাতেও মন্ত্রী। কিন্তু মতানৈক্যের জেরে কংগ্রেস ছেড়ে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল তৈরি, বিজেপির কাছাকাছি আসা। 1999 সালে বাজপেয়ী সরকারের শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2001 ও 2006 সালে বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন তিনি। 2004-এর লোকসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে জোট ছিল তৃণমূলের। পরবর্তীকালে বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের সঙ্গে জোট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনমোহন সিং সরকারে মন্ত্রী হন। 2011 সালে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সিপিএমকে হারিয়ে রাজ্যে ক্ষমতা দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার থেকে বেরিয়ে আসে তৃণমূল। পাল্টা রাজ্যেও তৃণমূল সরকার থেকে বেরিয়ে যায় কংগ্রেস। কংগ্রেসের দয়ায় বড় হয়েছিলেন, কংগ্রেসের দয়ায় মমতা ব্যানার্জি হয়েছিলেন আপনি। সেই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুকে শুধু নয়, ভারতবর্ষে দুর্বল করার জন্য কোনো চেষ্টার আপনি ত্রুটি রাখেন। পাল্টা অতীতে বাম শাসনকালে সিপিএমের প্রতি কংগ্রেসের দুর্বলতাকেই কংগ্রেস ছাড়ার কারণ হিসেবে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম আর এই সিপিএম নেই, এই কংগ্রেস আর এই কংগ্রেস নেই। যদি থাকতো তাহলে আমাদের কংগ্রেস ছেড়ে বেরোতে হতো না। আমি অনেকদিন আগে বলে দিয়েছিলাম সিপিএম হচ্ছে কংগ্রেসের বি টিম। এখন দেখতে পাচ্ছেন বি টিম কিনা। আর যদি আমরা তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম কোনোদিন বাংলায় পরিবর্তন হতো না, এটা মাথায় রাখবেন। আরএসএস এর প্রয়োজনে এবং আরএসএস এর উৎসাহে তৈরি হওয়া তৃণমূল যদি সরাসরি আরএসএস অথবা বিজেপির সঙ্গে চলে যায় তাহলে ক্যামোফ্লেজ করতে অসুবিধা হবে। ফলে কখনো কংগ্রেস কখনো বিজেপি
আবার কখনো কংগ্রেস, আবার কখনো বিজেপি, এবারে 6 বার। কিন্তু কেন কংগ্রেসে আসলেন, কেন ছাড়লেন, আবার বিজেপিতে গেলেন, আবার বিজেপি ছেড়ে কেন কংগ্রেসে আসলেন, এর কোনো ব্যাখ্যা যা তৃণমূলের দেবার কথা তৃণমূল কি দিতে পারবে? আগামী দিনে কি ফের রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে? রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, ফলে বাস্তবে কি হবে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে সেই অপেক্ষা করতে করতেই হতাশ হয়ে পড়ছেন আরজিকর হাসপাতালের নিহত চিকিৎসকের মা বাবা। এবার সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তারা। সিবিআই সামান্য কুলু পেরে সেখানে ঝাঁপিয়ে ব্যাপারটাকে তদন্ত করে সব সামনে আনার চেষ্টা করবে, তা না এনে সেটাকে আরও কী করে চাপা দেওয়া যায়, কভার আপ করার চেষ্টা করছে। সিবিআই অনেক টাকার বিনিময়ে এই কাজটা করছে। আর 2 মাস পরই ক্যালেন্ডারে আবার একটা অগস্ট। দেখতে দেখতে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর 10 মাস পেরোতে চলল। এই মামলায় সিবিআই এর চার্জশিটের ওপর ভিত্তি করে এখনো পর্যন্ত একমাত্র কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি প্রকৃত বিচার এখনো মেলেনি, আর তার জন্য সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। কেন সবকিছু এখনো প্রায় 10 মাস হতে চলল, কিছুই তো সামনে আনছে না এবং কোনো চার্জশিটও দিচ্ছে না, সাপ্লিমেন্টারি কোনো চার্জশিটও দিচ্ছে না। কি তদন্ত করছে তারাই জানে। লয়ার টিম, বৃন্দা গোভারের টিম এবং সিবিআই আমাদের শিখিয়ে ওনাকে যেমন নিয়ে গেছিল, আর আমার তো সাক্ষী দিতে নিয়ে গেছিল, আমার তো সাক্ষী কোথাও হয়নি। আমি বারবার বলেছি, আমাদের বাড়ির লোক সবাই বলেছে আমরা তো অনেক কিছু জানি, আমরা কেন সাক্ষী দেব না, কিন্তু আমাদের কখনো ডাকেনি সাক্ষী দিতে। উনি ভুক্তভোগী, অসহায়, অনেক জায়গায় ছোটাছুটি করেছেন, এখনও করছেন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছেন, কিন্তু এটা রিয়েলাইজেশন হয়েছে তার। আরজিকর কাণ্ডের পরে তিনি যখন জিজ্ঞেস করা হয়েছিল যে সিবিআই হচ্ছে, আমরা তখন বলেছিলাম যে রাজ্যের পুলিশ আর কেন্দ্রের পুলিশ, আসলে তো আইপিএস অফিসাররা আছে। যদি এই ব্যুরোক্রেসি, যদি এই পুলিশ, যদি আইএস আইপিএস যদি তারা রাজনৈতিক স্বার্থে নিজেদেরকে ব্যবহার করে বা ব্যবহার হতে দেয়, তাহলে এই যে ব্যাকবোন আছে অ্যাডমিনিস্ট্রেশনের, সেটা নষ্ট হয়ে যায়। যেটা বলেছেন তার কথার মধ্যে তার কথার দাম তো দিতে হবে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার কথাও তারা ভাবছেন। 5 বার করে সবাইকে মেল করেছি, রাষ্ট্রপতিকে মেল করার পরে রাষ্ট্রপতি উত্তর দিয়েছেন আমি ব্যাপারটা নিয়ে ব্যথিত, কিন্তু আমার কাছে সময় নেই দেখা করার মতন। প্রধানমন্ত্রীকে মেল করেছি, প্রধানমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপারটা দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের ফোন নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে আমরা ফোন করি, রিং হয়। আজ পর্যন্ত 15 এপ্রিলের পরে 17 এপ্রিল প্রধানমন্ত্রীর কাছ থেকে মেল এসেছিল, আজ পর্যন্ত সেই ফোন নাম্বার কেউ রিসিভ করেনি ফোন। এটা বুঝতে হবে যেটা সাধারণ খুনের ঘটনা নয়, একটি পুরো রাজ্য সরকার এই ঘটনার সাথে যুক্ত। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন মিলে অভয়ার হত্যাকাণ্ড এবং অন্যান্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অতএব তার বিরুদ্ধে সিবিআইকে লড়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। অতএব স্বাভাবিকভাবেই এই বিলম্ব যেটা হচ্ছে, এটা উদ্বেগ তৈরি করবে ওই পরিবারে, এটা স্বাভাবিক। 9 আগস্ট 2024 আরজিকর হাসপাতালের বুকে ঘটে যায় নারকীয় হত্যালীলা। স্নাতকোত্তর স্তরের ছাত্রী তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়, যে ঘটনা জুড়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য, দেশ। বিচারের দাবিতে রাত দখল, প্রতিবাদ ছড়িয়ে পড়ে প্রান্ত থেকে প্রান্তরে। তীব্র আন্দোলনের মুখে সরতে হয় তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। মুখ্যমন্ত্রীকে সবাইকে ডাকা উচিত, যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত হচ্ছে সবাইকে তদন্তের আওতায় এনে আসল প্রত্যক্ষ যারা দোষী অপরাধী তাদের সবাইকে আমরা সাজা দিতে চাই। আমার মেয়ের কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল পাস ফেলের ব্যাপারে, যেহেতু আমার মেয়ে বলতো আমি সবসময় যে আমি গোল্ড মেডেল চাই, আমার যেন এমডিতে গোল্ড মেডেল হয়, এই জন্য ওকে পাস করানোর জন্য টাকা পয়সাও চেয়েছিল, টাকা চাওয়া হয়েছিল কারণ ওর এই 36 ঘন্টা ডিউটি করে এসেও বাড়িতে ও ঘুমাতো না। আমি কি হয়েছে মা একটু ঘুমানা, না মা ঘুমালে আমি পড়তে হবে, তুমি ঘুমাও, আমি না হলে আমাকে ফেল করিয়ে দেবে। তার জন্য যে আমার মেয়েটাকেই হারিয়ে ফেলবো আমরা, সেটা ও যেমন জানতো না আমরাও সেরকম বুঝতে পারিনি। ওনারা একবার এক এক রকম আচরণ করে নিজেদের মেয়ের মৃত্যু সেটাকে, তার তদন্তটাকে এতভাবে ওনারা একটা কনফিউশনের মধ্যে নিজেরাই ফেলছেন। ওনাদের কন্যার মৃত্যুর পরে পশ্চিমবঙ্গে সামাজিক অপরাধ যে 2-4টে ঘটনা ঘটেছে, বাংলার পুলিশ কিন্তু তাদের ফাঁসির সাজা শুনিয়ে ছেড়েছে। যদি
এই ক্ষেত্রে ওনাদের কোনো অভিযোগ বা আফসোস থাকে তার জন্য ওনারাই দায়ী। এখন ওনারা বলছেন সিবিআই তেও ভরসা নেই। উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর আন্দোলনে এই স্লোগানেই কেঁপে উঠেছিল কোচবিহার থেকে কাকদ্বীপ। রাস্তায় নেমে এসেছিলেন হাজার হাজার মানুষ। আর সাম্প্রতিককালে যে স্লোগানে বারবারই মুখরিত হয়েছে রাজপথ তা হলো চাকরি ফেরত চাই। যোগ্য হয়েও চাকরি বাতিলের যন্ত্রণায় চাকরি ফেরত চেয়ে খেতে হয়েছে পুলিশের লাঠি। তৃণমূলের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। আর এই আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে। মদন মিত্রের এই মন্তব্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। বৃহস্পতিবার কামারহাটির নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সভা ছিল। সেখানে ভাষণ দেওয়ার সময় দলের একাংশকে বার্তা দিতে গিয়ে তৃণমূল আমলে চাকরি নিয়ে মন্তব্য করেন মদন মিত্র। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে, এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে 40% আমি মদন মিত্র বলছি। কিন্তু চাকরি তো দেয় সরকারি নিয়োগ এজেন্সিগুলি। তৃণমূলের এর সঙ্গে কিসের সম্পর্ক? তৃণমূল কিভাবে চাকরি দিল? মদন মিত্র কি গোপন কথা ফাঁস করে দিলেন? উঠছে প্রশ্ন। যোগ্য হয়েও আজকে আমাদের পথে ঘুরতে হচ্ছে, কারণ টেন্টেড হিসাবে যারা চিহ্নিত তাদের চাকরিগুলো এই কারণে হয়নি, তো টাকা দিয়ে তো অবশ্যই হয়েছে, কিন্তু তাদেরও তো এই পার্টি করার কারণে হয়নি, তো এই প্রশ্ন তো থেকেই যায়। একই প্রশ্ন তুলেছে বিরোধীরাও। এরপরও ওরা কি অস্বীকার করতে পারবে যে ওরা রাজনৈতিক কারণে চাকরি বেচে এবং চাকরি বিলয়ে? তৃণমূল যে চাকরি বেচেছে এটা ঘুরিয়ে ফিরিয়ে মদন মিত্রের মুখ দিয়ে বেরিয়ে এলো। অতএব উনি 40% বলছেন ভয়ে টয়ে, আসলে 85% চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস। মদন মিত্রর বক্তব্যের পার্সেন্টেজ আমরা মানতে না পারলেও, পার্সেন্টেজ ডবলের বেশি হলেও কিন্তু ঘটনা সত্য। মদন মিত্রের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেরই মনে পড়ে যাচ্ছে পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এর দেওয়া চার্জশিটের কথা। তাতে বলা হয়েছিল 2014 পর থেকে রাজ্যের 17টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি, যার মধ্যে অন্যতম কামারহাটি পুরসভা। এখানে 303 জনের চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে নেমে সেই সময় তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সেই কামারহাটিতেই দলীয় কর্মী সভায় চাকরি প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মদন মিত্রর গলায়। যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো তারা কি ভাবছে, যে আরে আমরা কিছু না পেয়ে ঘরের চেয়ে মনের মোষ তাড়াচ্ছি, আর যারা যারা পার্টিটাকে খুবলে নিল, চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে। তৃণমূল দল সব জায়গাতেই হচ্ছে এরকম, নতুন আর কি? তৃণমূল দল তো অন্তত ক্ষত বিক্ষত সবাই জানে, এটা তার নানা রকম বহিঃপ্রকাশ হচ্ছে বাংলা জুড়ে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে নতুনত্ব কিছু নাই, এটাই তৃণমূল। সব মিলিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বক্তব্যে নতুন বিতর্ক জন্ম নিল।